আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনার কালকে সারা রাত্রি বৃষ্টি ছিল এবং দেখেন কিন্তু বাইরে এক ফোঁটা কোথাও পানি জমা নেই। কিন্তু যখন পানি যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, পানি এই যে আমি বাচ্চাদের আসলাম। এখন কম বৃষ্টি, একদম মানে এমন বৃষ্টি পড়েছে যে বাংলাদেশের মধ্যে একদম আষাঢ়ের বৃষ্টির মতো। বাট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই এখানে কোনো রাস্তার মধ্যে কোনো পানি জমা নেই এবং রাস্তার পানি আমাদের দেখেন, আমি যদি একটু ক্লিয়ারলি দেখাই, এখানে ওই জায়গাটা দেখেন একটা এরকম, এটা জুম করা যাবে কিনা জানি না। হ্যাঁ, ওই জায়গাটায় একটা এই যে এই যে আমার গাড়ির পিছন থেকে এই যে দেখেন রাস্তার মধ্যে একটা জায়গা আছে, এরকম একটু পরপরই ড্রেনেজ আছে। রাস্তার পানিগুলি ড্রেন দিয়ে চলে যাবে। আমাদের রিজার্ভ আছে বড় একটা লেক, আসলে দুইটা লেক আছে আমাদের এখানে। ওই লেকের মধ্যে লেকেরটা লেভেল এরকম করা আছে যে লেক অনেক পানি ধারণ করতে পারে। এমনিতে পানি থাকে সারা বছর, তারপরেও আপনার সেখানে অনেক পানি ধারণ করতে পারে রিজার্ভার। হঠাৎ করে পানি আসলো, পানি রাস্তার মধ্যে থাকবে না, পানিগুলি আস্তে আস্তে আপনার বিভিন্ন এরকম রাস্তার ফাঁক দিয়ে দিয়ে ড্রেন, আন্ডারগ্রাউন্ড স্টর্ম দিয়ে লেকে যাবে। লেকে সেটা জমা হবে, লেক থেকে আবার পানিটা শহরে ছেড়ে দেবে না, জমা হতে হতে উঁচা হবে। উঁচা হওয়ার একটা লেভেলের পরে ওখান দিয়ে আবার, আমি আগে ভিডিওতে দেখেছি কোথাও না কোথাও, যে পানিগুলি ওই স্টর্ম ড্রেনেজ দিয়ে চলে যাবে নদীতে। আমাদের এখানে যে নদী আসছে, ছোট ছোট নদী, খাল টাইপের নদী আর কি, বাংলাদেশের মতো বড় নদী না, ওইটা দিয়ে এটা চলে যাবে গালফ অফ মেক্সিকোতে, আমাদের এখানে সাগরের মধ্যে চলে যাবে। তো এইরকমভাবে ডিজাইন করা যদি থাকতো বাংলাদেশে, ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য শহরগুলিতে, যে হঠাৎ করে বৃষ্টি হলে কী হবে, অনেক বৃষ্টি পানিগুলি আমরা পানিগুলিকে মাটি যদি যতটুকু শোষণ করে রাখতে পারে, শুকনো মাটি, তারপরে তো এটা মাটি নিতে পারবে না, আস্তে আস্তে যাবে উপরের পানিগুলি। এবং আমাদের দেখেন প্রত্যেকটা বাসের মধ্যে এক জায়গা দিয়ে এই ঢালু জায়গাগুলি ড্রেনেজের মতো করা আছে, ঢালু। হ্যাঁ, তারপরে আপনার ছাদের পানিগুলি এখানে দেখেন, আমার এখানে এই যে ছাদ থেকে পানি পড়তেছে ওরকম সাদা পাইপ, ওইটা দিয়ে নিচে নামবে। হ্যাঁ, ওখানেও আছে, ছাদ থেকে নিচে নামবে পানি। তারপরে এখানে কালো রাবারের পাইপ দেখেন নিচে, ওই পাইপ দিয়ে চলে যাবে ঢালু জায়গা দিয়ে। আবার এখানে ল্যান্ডস্কেপটা ঢালু আছে এই জায়গাটায়। তো বেসিক্যালি মাঘের গোনা আগে গুনতে হয়। আমার পরে কি হবে, আমার বাড়ি বানাইলাম আজকে, তারপর 2 দিন পরে ড্রেন কাটলাম, তারপর 3 দিন পরে আপনার ইন্টারনেট লাইনের জন্য কাটলাম, তারপরে পরশু দিন আবার গ্যাসের লাইনের জন্য কাটলাম, আবার ভরলাম। ওগুলি না, এখানে আপনার একটা জায়গা যখন একটা সাবডিভিশন একটা তৈরি হবে, মনে করেন এখানে অনেকগুলি লোক বাস করার জন্য বাড়ি করা হবে, সবার আগে দেখা যাবে এই রাস্তা দিয়ে আগে কাউন্ট করবে, ট্রাফিক কাউন্ট, এই রাস্তা দিয়ে কতগুলি গাড়ি চলাচল সম্ভব। তারপরে এখানে বাড়লে এই এলাকার রাস্তাঘাটের চাপ কতটুকু পড়বে, রাস্তার লেন কি বাড়াতে হবে কিনা। তারপরে প্রত্যেকটা বাড়ির ল্যান্ড ডেভেলপমেন্ট করা হয়। ল্যান্ড ডেভেলপমেন্টটা কি, ল্যান্ড ডেভেলপমেন্টের প্রত্যেকটা বাড়ি করার জন্য প্রত্যেকটা বাড়ির ভিতর একদম প্লট পর্যন্ত গ্যাসের লাইন, পানির লাইন, ড্রেনেজের লাইন, ইন্টারনেটের লাইন, কেবলের লাইন, যাবতীয় লাইন যত দরকার সব কিছু ওরা রেডি করে দিবে। ইভেন কোনো কোনো বাড়িতে যেখানে পেস্ট কন্ট্রোলের জন্য একটা লাইন থাকে, বাইরের থেকে আসা পোকামাকড় ওষুধ একটা পাম্প করে দিয়ে দেবে, ওটা ওয়ালের মধ্যে সারা বাড়িতে চলে যাবে। তো আমি জানি এটা হয়তো অনেকে বলবেন যে আমেরিকা অনেক কিছু সম্ভব, বাংলাদেশ সম্ভব না। তো ভাই, এটা তো আমেরিকার একদিনে সম্ভব হয়নি। আমেরিকার মানুষ তো বাংলাদেশের চাইতেও পিছনে ছিল। আপনি 200 বছর আগে গেলে দেখা যেত যে তারা রাস্তাঘাটে কত কিছু খারাপ কাজ করতো, মারামারি করতো, দাগ দিয়া বলতো এই জমি আমার, তাই না? এই কাউয়ের পুরোনো ছবিগুলো দেখবেন যে কোনো হিসাব নেই, কখন কাকে কে মেরে ফেলে কোনো কিছু হিসাব নেই, যার জোর তারই মুল্লুক ছিল তখন। বাট আস্তে আস্তে এটা আইনের শাসনটা প্রতিষ্ঠা হচ্ছে এবং এটা সম্ভব। এখন বিল্ডিং কোড ছাড়া, বিল্ডিং কোডের বাইরে কেউ কোনো বিল্ডিং করতে পারবে না। বাংলাদেশে অবশ্যই যদি খোঁজ নেন ভালো মতো, রাজুক বা ডিআইটি যেটি বলেন, সেখানে দেখবেন যে বিল্ডিং কোড আছে। কিন্তু আমরা হইলাম কি, আমরা তো আমাদের মধ্যে নিজেদের মধ্যে সততা নেই। আমি যে বিল্ডিংটা বানাবো, আমার চিন্তা নাই যে এই বিল্ডিংটা কি ক্যাপাসিটি, আমি কি রাজুকের প্ল্যান যেটা এটা বাইরে যেটুকু করতেছি ওইটার জন্য ঝুঁকি কতটুকু আমার উপর আসে। তো এখন লোক এই বিল্ডিংটা যে বানাইলো, একটা দুর্ঘটনা হলে তখন দেখা যায় রাজুকের ওই লোকের এটা টানাটানি, যারা ঘুষ দিয়া এটা বানায় ফেলাইছেন। হ্যাঁ, তো আপনিই তো বানাইছেন ভাই, আপনার জায়গায় তো আপনি সবার আগে দায়ী। আপনি রাজুক দিল বা না দিল বড় কথা, আপনি কেন পারেন না? আপনি নিজের ঝুঁকি আপনি বুঝবেন না, আপনি নিজের জিনিস। রাজুকের এখানে ফাইল ফুকর এগুলি করছেন আপনি নিজে, ঘুষ দিয়ে আপনি করাইছেন। তো কাজে অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের, সরকারি অফিসকে দোষ দিয়ে আমরা
নিজেদের নাগরিক দায়িত্বটাকে আমরা ঢেকে রাখি, এটা উচিত না। হ্যাঁ, আপনার এক জায়গায় কী হয়েছে, খুন হয়েছে, মব হয়েছে, আরে দোষ ডক্টর ইউনূসের, প্রফেসর ইউনূস এসে মব করছে। লজ্জা নাই যারা এগুলি বলে, আরে ভাই আপনার নাগরিক, আমরা যে ভিডিও বানিয়ে বসে বসে দাঁড়ায় কই প্রতিবদ্ধ করি না ওখানে গিয়ে, ভাই এটা করা উচিত না, দুটো লোকের বুঝাই না, এরকম কোনো জনসচেতনতামূলক কোনো কিছু করেন আপনারা? আপনারা যারা রাজনীতি করেন, অপরাজনীতি করেন না। দিস ইজ ভেরি স্যাড। আপনারা জনগণকে শিক্ষিত করুন, আপনার দায়িত্ব। যখন আপনারা জননেতা হবেন তখন আপনার দায়িত্ব, আপনার ঘাড়ে বর্তাবে সব কিছু, যে আপনার জনগণকে সুশিক্ষা দেবেন। এই যে ধরেন এখন অনলাইনে নানান জিনিস, কিন্তু এই দেখি আমি একটা মানে কি বলবো, এটা 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 কোনো এর চেয়ে নিকৃষ্ট কোনো কিছু আমি দেখি না কোথাও, আমার মনে পৃথিবী কোথাও নেই, যে মানুষ মানে সত্যকে ঢাইকা মিথ্যা নিয়ে পড়ে থাকবে। শুধুমাত্র আমি রাজনৈতিক ওই দলকে সাপোর্ট করি, ওই দলের দাস আমি সারা জীবন। আমাকে একজন বলছে, আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু বলবো কি, সে আমাকে বলছে তোর তো রং বদলাস, তোর তো ইমান ঠিক নাই। তা আমি বললাম, হ্যাঁ আমার নীতি, যে দলের নীতি ভালো তাকে আমি সাপোর্ট করবো, আমার নীতি খারাপ হয়ে গেলে আমি তারপর সাপোর্ট করবো, অন্য দলকে সাপোর্ট করবো। এই দেখেন আমার গায়ে ব্রাজিল, যখন আমার অনেকগুলি হলুদ গেঞ্জি আছে, আমি ব্রাজিলের খুবই ডাইহার্ড সাপোর্ট করি, খুবই ভালোবাসি প্রত্যেক দলকে, এবং আমি চাই যে ওরা টপ থাকুক সবসময়। কিন্তু আমার ব্রাজিল খেলায় পারে না, তাদের যোগ্যতা নাই, তারা চলে গেছে, আমি কি ব্রাজিলে বসে থাকবো? নো। আমি তারপরে দেখলাম স্পেনে খেলা ভালো লাগে, তাদেরকে সাপোর্ট করি, ফ্রান্সে খেলা ভালো লাগে সাপোর্ট করি, এবং ইভেন আর্জেন্টিনার খেলা, ওদের যে মানে ড্রামাটিক, ওরা যে লাস্ট মোমেন্টে যে কীভাবে বিজয়গুলো ছিনিয়ে নেয়, এটা কিন্তু দেখার একটা শিকার বিষয় আছে কিন্তু। এবং ডেফিনেটলি দে হ্যাভ এ প্ল্যান, তারা ওই প্ল্যান নিয়ে আগায়, এবং তারা দেখা গেছে অনেক সময় তারা আস্তে আস্তে অন্য টিমটাকে বোঝার চেষ্টা করে আগের সময়টুকু, তারপরে সুযোগ মতো ওই ফাঁকে তারা গোল দেওয়া জিতে যায়। তো যাই হোক, এটা তাদের, আমি ফুটবলার না, আমি ফুটবল জানি না, তবে এটা বলবো যে আমি ব্লাইন্ড না। আমি কখনো আমার জীবনে কোনো রাজনৈতিক দল করিনি, এবং কোনো একক দলকে জিন্দিগিতে সাপোর্ট করে বসে থাকিনি, এবং এটাই আমার স্বাধীনতা, এটাই আমার সৌন্দর্য জীবনের, যে আমি কারো দাস না, আমি দাস একজনেরই, আল্লাহর দাস, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস। এছাড়া কারো কোনো ব্যক্তি, আমি মুজিব পূজা করি না, জিয়া পূজা করি না, আমি কি বলে ওই যে একটা দল আছে না কি জানি, জামাত ইসলাম, শফিক বা গোলাম আজম, এদের আমি করি না, আমি এরশাদের পাঁচাটি না, আমার কোনো স্বার্থের জন্য পাঁচাটার কোনো প্রয়োজন নেই। আমি স্বাধীন মানুষ, আমি একটা দলকে তার ভালো কাজকে সাপোর্ট করবো, মন্দ কাজকে তিরস্কার করবো, এইটাই হবে আপনার গণতন্ত্র। আর আপনার হলো কি, আমি আওয়ামী লীগ করছি সারা জীবন, সারা শেখ হাসিনা যেটা বলছি ওইটাই থাকবো। দিস ইজ সো ব্যাড, এবং এটার জন্য শেখ হাসিনা দায়ী না, আপনি দায়ী, কারণ আপনার মধ্যে শিক্ষা নাই, রুচি নেই, কোনো কিছু নেই। এবং ওইটার জন্য বিএনপির ওরাও দায়ী না, যারা মনে করে ডাইহার্ড বিএনপি, না তারেক যে বলছে আমার এটাই করতে হবে, এটা আপনার জন্য লজ্জাস্কর, কারণ আপনার নিজের স্বাধীনতা নেই। আপনি কিসের স্বাধীনতা চান? আমার স্বাধীনতা আছে, আমি দরকার করলে তারেক জিকে লাইক করবো, দরকার করলে শেখ হাসিনা লাইক করবো, দরকার করলে আমি এরশাদের পার্টি লাইক করবো, আমার ইচ্ছা, আমি যেটা ভালো লাগবে সেটাই করবো, এবং তাদের গুণগত মান দেখে আমি সাপোর্ট করবো। আমি চিন্তা করবো, আমি পরিচয় দেবো, আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি, তাদের দলগত যোগ্যতা কতটুকু, সেখানে আমি কি আমার নিজেকে ডাউনগ্রেডে নিয়ে যাই, না তাদের দিয়ে আমি আপগ্রেড হব? আমি এমন কোনো দলকে, এমন কোনো নেতাকে সাপোর্ট করবো না যার যোগ্যতা নাই, যার সৌন্দর্য নাই, যার নীতি নাই, নো। কারণ আমি করবো কি, আমি তাদের, যেমন আমি, হ্যাঁ হাসনাত আবদুল্লাহকে আমি অনেক পছন্দ করি, আমি খুবই পছন্দ করি, এবং মনে করি যে ওর মতো লোকের নেতৃত্বে আসা দরকার, যারা জন্মগতভাবে সৎ এবং সততা প্র্যাকটিস করতেছে। তার রাজনীতি হলো সততার রাজনীতি। ওসমান হাদি ভালো লোক ছিল, এই যে ওসমান হাদি মারা গেছে, আর ওসমান হাদি নিয়ে অনেক লোক নিকৃষ্ট, তাদের চরিত্র কি বলবো, তারা ওসমান হাদি একটা গালি দিয়েছিল, ওই গালি নিয়ে পড়ে আছে, কিন্তু তাদের এত নিকৃষ্ট, তাদের কোনো যোগ্যতা নেই ওই গালি থেকে বাইরে আসা, কিন্তু গালিটার মিনিং তারা কিন্তু দেখে নেই, কেন বলছে ওইটাতে জানি, এবং তারা ওইটুকুই ওর মধ্যে আছে, হ্যাঁ। এবং যেভাবে ওই যে ইহুদিরা কোরআন নিয়ে বলে না, যে কোরআনের ওইটুকু অংশ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদেরকে ধরো এবং যেখানে হত্যা করো, কিন্তু পরবর্তী লাইনটা পড়ে না, কিন্তু কেন হত্যা করো আগেরটা বলে না, পরবর্তী লাইনটা বলে না, কিন্তু তারা ক্ষমা চায়, আল্লাহ অনেক দয়ালু এবং ক্ষমাশীল। তার আগের লাইনটা বলে না যে তারা এইটা করলে, ওই মাঝখানে ওইটুকু নিয়ে বসে থাকবে যে তাদের হত্যা করে, এটা বলে কোরআন বলছে হত্যা করতে। আস্তাগফিরুল্লাহ বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে সবসময় সঠিক, এবং এটা কিয়ামত পর্যন্ত সঠিক থাকবে, তারপরেও সঠিক থাকবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আর বিশেষ করে ধর্মকে যারা ব্যবহার করে রাজনীতি করে তারাও খারাপ লোক, আর যারা ইসলামের বিরুদ্ধে করে তারাও খারাপ লোক। আমি জাস্ট এটুকু বলবো। দেখি আমার একটা ফোন আসতেছিল, ফোনটা বন্ধ করে দিলাম, কারণ ফোন দিয়ে রেকর্ড করতেছি আমি। আজকে বৃষ্টির দিন, তো আমরা যাই হোক আমাদের দিন শুরু করছি, দিনের অর্ধেক চলে গেছে, ঘরে বসে বসে ঘর গোছগাছ করতেছি। আলহামদুলিল্লাহ আলামিন, ইট ইজ এ ব্লেসেড ডে। বৃষ্টি আসলে, বৃষ্টি ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুশি হন, কারণ এই বৃষ্টি, এই পানি থেকে জীবনের সূত্রপাত হয়। যত রকম গাছপালা দেখেন, যত জীবন আশেপাশে, আমরা নিজেরাও, পানি ছাড়া আমাদের জীবন বাঁচবে না। তো আল্লাহ পানি দেন আকাশ থেকে, এই পানি আমাদের জন্য কল্যাণকর,
এটাকে অকল্যাণ বানাইছে কারা? আমরা বানাইছি, আমাদের কার্যকলাপে বানাইছি, আমাদের ইমানের নিকৃষ্টতার জন্য বানাইছি, আমাদের সামাজিক দায়িত্ব পালন না করে বানাইছি। এই পানি দিয়া আল্লাহ তাআলা পৃথিবীকে রক্ষা করেন, আবার পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের সময়, যখন অরাজকতায় সমস্ত লোক খারাপ এবং নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন সবাই চক্রান্ত করতেছিল, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যখন কি বলবো আল্লাহ দ্রোহিতা করতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নূহ আলাইহিস সালাম হাত তুলছেন, তখন আল্লাহ পানিশমেন্ট দিয়েছিলেন। তো এখন আমাদের বাংলাদেশে আমরা এটা পানিশমেন্ট হিসেবে নেব না শিক্ষা হিসেবে নেব না পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে নেব আমরা জানি না, বাট উচিত হলো আমরা সবাই যারা একটু ভালো আছি, আমাদের যারা মন্দ আছে তাদের পাশে দাঁড়ানো, প্লাস এই নিয়ে সরকার এবং জনগণ সবাই সম্মিলিত একটা প্ল্যান করে আগানো দরকার। যে এলাকার একটা সমস্যা ওই এলাকার লোকজন বুঝবে, যারা ভুগতেছে, যার ঘরের মধ্যে পানি এখন গলা সমান, সে বুঝবে যে সমস্যা কোথায়। তারপর ওই এলাকার যারা অনেকদিন যে বড় হয়েছে বুড়ো হয়েছে তারা জানে যে কোন দিকে পানি আসছে, কোন দিকে যাইতে পারতেছে না পানি। তো এইভাবে পরিকল্পনা করলে আস্তে ধীরে ইনশাল্লাহ ভালো হবে। দেশ ছোট কিন্তু মানুষ তো অনেক বেশি আছে, সবাই মিলে যদি সবার এই যে 18 কোটি লোকের 36 কোটি হাত লাগালে বাংলাদেশের যে কোনো সমস্যা কিন্তু 15 দিনে 1 মাসের সমাধান হতে পারে। এটার জন্য 2 বছর 10 বছর বসার দরকার নেই, পঞ্চম বার্ষিকী মানে দশম বার্ষিকী এরকম দরকার নেই। 18 কোটি লোকের 36 কোটি হাত যদি যে কোনো প্রবলেম ধরে, ইট উইল বি সলভ উইদিন 7 to 10 days। যেখানেই হোক, মাটি কাটা হোক, বাঁধ বাঁধানো হোক বা গাছ লাগানো হোক, সব কিছু করতে পারে তারা। কিন্তু ইমান থাকতে হবে ঠিক যে আমরা এই কাজটা করবো, এবং এটা উদ্দেশ্যের সাথে একাত্মবোধ থাকতে হবে। মুখে বললাম আল্লাহ আল্লাহ আর ঘুষ খেলাম গিয়ে অফিসে গিয়া, তাইলে হবে না। লম্বা দাঁড়িয়ে রাখলাম আর মানুষের বাড়ি দখল করলাম, তাইলে হবে না। ইউ হ্যাভ টু বি মুখ এবং মন এক হইতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আউটডোর শুরু করেছি গতকাল থেকে, আজকে আউটডোর করলাম। ভালো থাকবেন সবাই। আমার কথার মধ্যে কোনো যদি ধৃষ্টতা থাকে আমাকে ক্ষমা করবেন, আর কী করলে ভালো হয় সেটা বলবেন। আমি কোনো একক ব্যক্তিকে বা কোনো দলকে গালি দিইনি, কিন্তু মানুষের নীতিকে গালি দিচ্ছি। যারাই খারাপ করে, সে জামাত ইসলামের হলে অবশ্যই খারাপ লোক হবে, সে আমেরিকার হলেও খারাপ লোক হবে, বিএনপির হলে খারাপ লোক হবে। আর যারা ভালো কাজ, সে আমার ধর্মের না হলেও তার কাজটাকে ভালো বলতে হবে আমাকে। এটাই একটা ভালো লোকের চরিত্র। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।